স্বাগত একাত্তরের খেলাযোগের সাথে আছি আমি কোহিনুর কণা। জাহানারা ইস্যুতে এখনো উত্তাল ক্রিকেট আঙ্গন, সে নিয়ে আলোচনা করতে যাই। একই সাথে দেশের টেস্ট ক্রিকেট আজ পা দিয়েছে 25 বছরে। ফুটবল নিয়েও আপডেট আছে। সবকিছু নিয়ে কথা বলতে স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে আছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলাযোগে। অবশেষে বিসিবি বোর্ড সভাপতিরা নিয়ে কথা বলেছে, জিরো টলারেন্স, আর তার পক্ষ থেকে যতটুকু বলা যায় তিনি আসলে সেই তাই বলেছেন। তামিম ইকবাল আমার কালকে রাতে নতুন করে একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি লিখেছেন যে সরকারের পক্ষ থেকে এখনো কোনো রকম কোনো কিছু আসলে গঠন করা হয়নি তদন্ত কমিটি, সে নিয়ে আসলে তিনি একটু শঙ্কা প্রকাশ করেছেন। এবং তিনি আসলে আরেকটা কথা খুব জোর দিয়ে বলেছেন যে ক্রিকেট ফর অল, এই স্লোগানটা ক্রিকেটে শোনা যায় কিন্তু আসলে সেফটি ফর অল এটা সবার আগে। আপনার কাছে আসলে কি মনে হয় এই ইস্যুটাতে? আসলে এই ইস্যুতে প্রথমত এখন পর্যন্ত এটা সাচ আ সেন্সিটিভ ইস্যু নয়, এবং বিসিবি এখন পর্যন্ত মনে হয় যেটা তারা চেষ্টা করছে জিনিসটা সেন্সিটিভ ওয়েতেই হ্যান্ডেল করার জন্য। আজকে আসলে অবশেষে কথা বলেছেন বলতে বিসিবি প্রেসিডেন্টকে এর মধ্যে আসলে পাওয়া যায়নি। কনফারেন্স শেষে তিনি আসলে কথা বলতে গিয়েছেন এবং অনেকক্ষণ পরে আসলে এই প্রশ্নগুলো তাকে ফেস করতে হয়েছে, এবং তারা বোধের প্রিপারেশন নিয়ে এসেছিল এই প্রশ্নগুলো আসবে। এই ক্ষেত্রে ধরুন তামিম ইকবাল যেটা বলেছেন বা টিআইবি যে রিপোর্ট দেখছিলাম, এটা খুবই যৌক্তিক একটা দাবি। সাধারণত এই ধরনের ইস্যুতে প্রথমত আপনি চাইবেন একটা স্বতন্ত্র এবং স্বাধীন নিরপেক্ষ, যাদের উপর ন্যূনতম প্রভাব না থাকে, এবং এই প্রশ্নগুলো বারবার বিসিবি প্রেসিডেন্টের দিকে গিয়েছে। এবং বিসিবি এটাই বলার চেষ্টা করেছে যে যারা সরাসরি এটাতে ইনভলভ বা যাদের দ্বারা এটা প্রভাবিত হবার সম্ভাবনা থাকতে পারে তাদেরকে তারা এটা কোনোভাবে ইনভলভ রাখছে না। কিন্তু একই সাথে ওই প্রশ্নটা উঠেছে যে তাদেরকে আসলে দায়িত্বে রেখে এই তদন্ত চালিয়ে নেওয়া কতটুকু যৌক্তিক বা কতটুকু এটা স্বাধীন বা নিরপেক্ষভাবে হতে পারে। বিজিবি তাদের দিক থেকে যেটা বলার চেষ্টা করেছে যে না, এই ক্ষেত্রে আসলে তারা জিরো টলারেন্স এগেইন, এবং তারা সর্বোচ্চ যেভাবে যেটা আইন অনুযায়ী যা হওয়া দরকার সেটাই তারা নিশ্চিত করতে চায়। এখন ধরুন তামিম ইকবালের স্ট্যাটাসটা নিয়ে যদি বলি, বা অনেকেই অনেক রকম কথা বলছে, এইটা আসলে এই সময়টা এখন এরকম অনেকেই অনেক রকম কথা বলবে, প্রচুর বাজ আছে, কিন্তু একই সাথে যেহেতু একটা অভিযোগ এখনো পর্যন্ত, সেই অভিযোগের আসলে নিরপেক্ষ তদন্ত হওয়াটাই সবচেয়ে জরুরি। এবং 15 দিনের একটা সময় নিয়েছে, আমার মনে হয় এই সময়টুকু আসলে দেখা দরকার কি আসে। কিন্তু একই সাথে আরেকটা শঙ্কার কথা উঠে এসেছে যে আসলে এই তদন্ত কতটুকু প্রকাশ করা হবে, কতটুকু শাস্তি নিশ্চিত করা হবে, যেটা নেই আমাদের এখানে। কিন্তু এগেন আমাদের আসলে এখনো ওই বিশ্বাস করা ছাড়া উপায় নেই। কিন্তু খুবই খুবই প্যাথেটিক যে আমাদের বিভিন্ন ক্রীড়াঙ্গনে, শুধু ক্রিকেট না অন্যান্য জায়গা থেকেও নারীরা আস্তে আস্তে কথা বলছে, এবং হিউজ মানে একটা খুবই অ্যালার্মিং একটা সিচুয়েশন কণা তৈরি হচ্ছে। এবং সেটা শুধুমাত্র আমার মনে হয় স্পোর্টসে না, সব রকম ওয়ার্ক প্লেসেই এই জিনিসগুলো মেয়েদের ফেস করতে হয়। আমার অনেক নারী সহকর্মী আছেন, আপনি কাজ করছেন এই সেক্টরে, জানেন যে কতটা চ্যালেঞ্জিং এই পেশাটা। সেখানে স্পোর্টসে সর্বোচ্চ পর্যায়ে যখন একটা মেয়ে যায় এবং তাকে যখন নানান রকম বাধা বিপত্তি পার করে ওই জায়গায় আসার পর আবারও ধরুন যাদের অধীনে, যারা তার গভর্নিং বোর্ড, যারা তাকে নিরাপত্তা দেওয়ার কথা, তারাই যখন প্রেডিটর হয়ে ওঠে, সেইটা সামলানো আরো বেশি চ্যালেঞ্জ হয়ে যায়। এবং এই জায়গাটা একটা শক্ত মেসেজ আমার মনে হয় নতুন সভাপতি, নতুন বোর্ডের একটা দারুণ একটা অপরচুনিটি যে তারা এটার একটা গ্রেট এক্সাম্পল সেট করবে, যাতে সমস্ত মেয়েদের বা ক্রীড়াঙ্গনের সবার কাছে মেসেজটা যায় যে না, এই পরিবেশটা আসলে সেফ। 15 দিন যথেষ্ট সময় কিনা এই তদন্ত? কারণ এটা তো বেশ পুরনো অভিযোগ, এবং সেখানের ডকুমেন্ট ঘাটা বা যারা যারা সেই সময় সংশ্লিষ্ট লোকজন ছিলেন সবাইকে এনে জিজ্ঞাসাবাদ, মানে একটা লম্বা প্রসেস। সেই জায়গাটায় এই সময়টা ঠিকঠাক কিনা? আর গতকাল আরেকজন সাবেক ক্রিকেটার তিনি বলছিলেন যে ক্রীড়াঙ্গনে 99% নারী ক্রিকেটাররা বা অ্যাথলিটরা এই হেনস্থার শিকার হন, এবং 80% পুরুষ যারা এই দায়িত্বে থাকেন তাদের মাধ্যমে। তো বিশাল ভয়াবহ ব্যাপার। একদমই ভয়াবহ। এবং সেটাই আসলে যেটা বললাম যে জানার পর আরো একজন ক্রিকেটারের কথা বলেছেন, এবং আরো অনেকেই, রোমানার ইন্টারভিউ আমরা দেখেছি, অনেকেই মুখ খুলছেন। এবং শুধুমাত্র অভিযোগ ওই আমরা প্রথমে শুনলাম যে নারী দলের সেই সময়ের কোচ, তারপর আস্তে আস্তে যারা দায়িত্বে ছিলেন তারা, বিসিবির ডিরেক্টরদের নাম চলে আসছে, এবং যখনই যে ক্ষমতায় থেকেছে সেই ক্ষমতাটা সে অপব্যবহার করার চেষ্টা করেছে, যেটা অবশ্যই ওই যে ওই ভয়, শাস্তির ভয় না থাকার জন্যই হয়েছে। যাচ্ছে আমি যদি এটা করি, মেয়েরা আসলে মুখ খুলতে চায় না, সেটা তো আরেকটা ব্যাপার আছে এটা জায়গায়। এবং জাহানারার ইন্টারভিউতে এটা খুবই পরিষ্কার যে ধরুন আপনি যখন ওই রকম একটা জায়গায় থাকবেন তখন আসলে ভয় পায় অনেক রকম ভাবে, আমি যদি মুখ খুলি তখন। কিন্তু একই সাথে এগেইন মানে ওই জায়গাটা আসলে ওই নিরাপত্তা, ওই নিশ্চয়তা থাকা দরকার ছিল। এবং ক্রিকেট সংশ্লিষ্টরা যারা এটার সঙ্গে যুক্ত, অনেকেই কথা বলছেন, তারাও আসলে তখন সরব হতে কেন পারেননি বা হননি, সেই প্রশ্নগুলো বরং আসতে পারে। কিন্তু আমার মনে হয় যা হয়েছে, সামনে কি হবে সেটা বোধহয় আমরা এখন সেট করতে পারি।
কি হয়েছে সেটা তো হয়তো আমরা অনেক কিছু কন্ট্রোলে আমরা আমাদের ফিরিয়ে দিতে থাকবে পারবো না সেই সময় যারা আসলে শুধু শাস্তিটা হয়তো victim। নিশ্চিত করা যাবে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যেন ফিউচারে এরকম ঘটনা না ঘটে। সেটার জন্য আসলে বিভিন্ন জায়গা থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে, আমাদের সাংবাদিকদের জায়গা থেকে অনেক রকম কাজ করার চেষ্টা করা হচ্ছে। এই সময়টা আসলে আমার মনে হয় সবাইকে একটু ইউনিফাইড ওয়েতে কাজ করতে হবে, এবং বিসিবি থেকেও সেটাই বলার চেষ্টা করা হয়েছে এবং তারা ফিডব্যাকগুলো নিচ্ছেন। কিন্তু এগেইন মানে ওই আস্থার সংকট আছে, কিন্তু উই জাস্ট মানে হোপ ফর দ্য বেস্ট যে কি হয় দেখি। একেবারে, কারণ নারীরা যে জায়গা থেকে বা আমাদের যে আর্থসামাজিক অবস্থা সেখান থেকে নারীরা ক্রিকেট ফুটবলে আসাটাই সেই প্রথম বাধাটা যেভাবে তাদেরকে পেরোতে হয়, তারপর আসার পরে যখন এসব নিয়ে প্রশ্ন ওঠে, নতুন করে যারা আসলে ভাবছিল তাদের ক্যারিয়ার এই জায়গায় আনবে, তারা আসলে একটু তো দুবার ভাববে এই ঘটনার পর। তারা এবং তার চেয়ে বড় কথা গার্ডিয়ানরা এখন চিন্তা করবে যে আমি আমার মেয়ে বাচ্চাটাকে এখানে পাঠাবো কিনা। এই কারণেই বললাম যে এটা একটা খুবই খুবই মানে বাজে একটা ঘটনা এইটা খুব হয়ে থাকলো। স্ট্রংলি এবং খুবই স্বচ্ছতার সাথে বিসিবি কে হ্যান্ডেল করতে হবে, না হলে আসলে অন্য কোনো অপশন নেই, আমরা আসলে অনেক ব্যাকফুটে চলে যাব, অলরেডি আসলে চলেই গেছে সেই জায়গা থেকে। গতকাল ক্রিকেট কনফারেন্স হয়েছিল, সেখানে বিসিবির নতুন ডিরেক্টর কথা বলেছেন। তিনি সামহাও তার আসলে কথা বলার ধরনটা হয়তো একটু অন্যরকম, তিনি কিন্তু অন্যরকম বললেও তিনি আসলে ফুটবল এবং ক্রিকেটকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। আমি আসিফ আকবরের কথা বলছি, এবং তাতে চটেছেন সাবেক ফুটবলাররা। তারাও আবার বলেছেন যে যদি ফুটবলকে তারা প্রতিদ্বন্দ্বী ভাবে, তারাও ক্রিকেটকে ভাববে, কিন্তু আমরা তো আসলে চাই ক্রিকেট ফুটবল একসাথে চলুক। এমন কেন হলো আসলে? এই জিনিসটা আসলে খুবই ধরুন হয় না যে একটা জিনিস গুঞ্জন ফিসফাস থাকে, কিন্তু এই প্রথম কোনো বিসিবি ডিরেক্টর এইভাবে বললেন সরাসরি ক্রিকেট ফুটবলকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। ফলে কি হয়েছে, সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ জাহানারা আলম নারী ক্রিকেট নিয়ে আলোচনা ছিল, সন্ধ্যার পর হঠাৎ করে দেখলাম আসিফ আকবরকে নিয়ে খুব আলোচনা। এবং আপনি যদি খেয়াল করেন যে প্রায় অনেক সাবেক ফুটবলার, বর্তমান ফুটবলাররা সেটা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। কুমিল্লার কথা যেহেতু আসিফ আকবর মেনশনই করেছেন, সেখানকার অনেকে বলেছেন যে আসিফ আকবর নিজেও এখানে ফুটবল খেলেছেন বা ফুটবল আয়োজনের সঙ্গে ছিলেন, আজকে তিনি ক্রিকেটের ডিরেক্টর এরকম কথা বলছেন। প্রথম কথা হচ্ছে যে এইটা আসলে খুবই খুবই অনুচিত হয়েছে, এবং খুবই মানে আমরা এটা এক্সপেক্ট করি না যে একজন বিসিবি ডিরেক্টর দায়ী, এটা হয়তো একজন সাধারণ ফ্যান বলতে পারে, কোনো একজন ক্রিকেট ফ্যান বলতে পারে এক্স্যাক্টলি, বাট একজন দায়িত্বে থেকে যখন বিসিবি ডিরেক্টর এই ভাষায় কথা বলেন, সেটা আসলে খানিকটা স্বাভাবিকভাবে এটা ফুটবলাররা ভালোভাবে নেননি এবং তারা সেটা বলেছেন। কিন্তু এইটা যদি সত্যিও হয়, লেটস সে যে হ্যাঁ ফুটবলের জন্য ক্রিকেট খেলতে পারছে না, তাহলে আসলে সেটা সলিউশন তো এমন না যে আপনি ফুটবল বন্ধ করে দেবেন বা ফুটবলারদের মুখোমুখি দাঁড়িয়ে শত্রু দাঁড় করে দিচ্ছে। তারাও অ্যাথলেট, আপনিও অ্যাথলেট। সো আমার মনে হয় প্রত্যেকের জায়গা থেকে কিভাবে খেলাটা চালিয়ে নিতে পারে সেরকম একটা কথায় আসা দরকার ছিল বিসিবির একজন দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টরের কাছ থেকে। তিনি কথাটা বলেছেন প্রবাবলি একটা কনফারেন্সে, বোধহয় ইন্টারনাল কথা হিসেবেই তিনি বলেছেন। এটা যে পাবলিকলি এইভাবে চলে আসবে, যেটা বেসিক্যালি হয়েছে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারাই আসলে ভিডিওটা করে যেটা সবাইকে মানে সরবরাহ করেছে মিডিয়ার জন্য, এবং সেখানেই সবাই দেখতে পেয়েছে আসিফ আকবর এই কথাগুলো বলেছেন। এগেইন আমি ধারণা যে আসিফ আকবর তিনি নিজেও হয়তো বা এটা নিয়ে পরে আরেকটা কথা বলবেন, যে তিনি হয়তো এভাবে বলতে চাননি জিনিসটা যেভাবে এসেছে। কিন্তু প্রথম কথা হচ্ছে এটা যদি মুখোমুখি অবস্থানে আসাটা একেবারেই আমাদের জন্য কাম্য নয়। এবং যখন ফুটবলও আমরা দেখছি ভালো করছে, এবং ক্রিকেট তো বেশ মানে সবসময় আমাদের দেশের পপুলার গেম হয়ে উঠেছে, তো এই দুটো খেলা আসলে এগিয়ে নেওয়া আমাদের সবার জায়গা থেকে দায়িত্ব। এখানে ফুটবলের কেউ যদি বলে যে ক্রিকেটের জন্য এটা হচ্ছে না, ক্রিকেটের কেউ যদি বলে ফুটবলের জন্য হচ্ছে না, এটা আসলে আমাদের ওভারঅল ক্রীড়াঙ্গনের জন্য ক্ষতি। সো আই হোপ যে আসিফ আকবরের এই কথাটা আসলে ইজ নট হোয়াট হি মেন্ট অ্যাকচুয়ালি, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নিশ্চয়ই এরকম কোনো কিছু চিন্তা করে না যে ফুটবলের জন্য ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশে তো আসলে সবকিছু সংকট, সেই জায়গায় মাঠের সংকট, সমন্বয়টা আসলে করতে হবে এবং সেটা বিসিবি কেই করতে হবে। বিসিবি কিন্তু এই কথাও কালকে বলেছে কনফারেন্সে, তারা অনেকগুলো ডিসিশন নিয়েছে ডিসেন্ট্রালাইজ ক্রিকেট, সেখানে তারা এরকমও বলেছে যে তারা সারা দেশে যে সমস্ত ক্লাবের সঙ্গে একটু জায়গা আছে তারা সেখানে ইনডোর ফ্যাসিলিটিস করতে চায়। সো তারা কিন্তু এই কথাগুলো বলছে, তারাও এই প্রবলেমগুলো জানে এবং তারা সলিউশন নিয়ে কাজ করছে। নিশ্চয়ই যেটা আসলে হয়েছে অনেক বেশি সমালোচনা হচ্ছে, আশা করি সেটা আসলে এর বেশি আসলে লম্বা হবে না, এই আলোচনাটা এখানেই শেষ হয়ে যাবে এবং ফুটবল ক্রিকেট একসাথে এগিয়ে যাবে সেটাই আমরা প্রত্যাশা করতে চাই। কারণ একটা সময় আমরা দেখেছি ফুটবল অনেক বেশি পিছিয়ে ছিল, সেই জায়গা থেকে এখন ফুটবলের একটা নতুন জোয়ার, এবং আমরা দুইভাবে আমরা সেই মানে একই সাথে যদি খেলা হয় আমরা দেখছি যে অনেক সমর্থক টিকিট পাওয়া যাচ্ছে। এখন কিন্তু সেটা হবে আয়ারল্যান্ডের সঙ্গে খেলা, আবার এদিকে নেপাল এবং ভারতের সঙ্গে বিগ ম্যাচ বাংলাদেশের, সেই জায়গায় আমরা কিন্তু সব জায়গাতেই সমর্থক দেখব। সো আমরা চাই সবকিছু সমানভাবে চলুক। আজকে একটা বিশেষ দিন, আজকে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে 25 বছরে পা রেখেছে। এক্স্যাক্টলি 2000 সালের এই 10ই নভেম্বর ভারতের সাথে একটা মাত্র টেস্ট দিয়ে বাংলাদেশ তাদের টেস্ট জার্নি শুরু করেছে, কিন্তু আমরা সবাই আসলে খুবই হতাশ। 25 বছরে খুব সম্ভবত 23টা টেস্ট ম্যাচ বাংলাদেশ জিততে পেরেছে, মানে এটা আসলে আমরা কোনোভাবেই চাইনি যে
বছরে একটা টেস্ট আসলে যেতে হয় না যদি আমরা সেভাবে হিসেব করতে চাই। এই স্বপ্ন দেখে তো নিশ্চয়ই আমরা টেস্টে যাত্রা শুরু করিনি, কেন আসলে স্বপ্ন আর বাস্তবতা এত বেশি আচ্ছা, ফারাক? এমনি আমার খুব জানতে ইচ্ছে করছে, আপনার কি মনে আছে এই ফার্স্ট টেস্টের কোনো মেমোরি? আপনি কি দেখেছিলেন খেলা? ওই সময় আপনার মনে আছে কিনা? দেখেছি, ঢাকায় খেলা হয়েছে বঙ্গবন্ধু। রাইট, ইট ওয়াজ আ বিগ ডে আসলে। জি। টিভিতে আমরা দেখছিলাম বাংলাদেশ দল সাদা পোশাকে ব্লেজার পরে টস করতে নামছেন, এবং প্রথম দিন হাবিবুল এটা বাশারের ইতিহাস 50, আমাদের জন্য আসলে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কালকে প্রেস ওই কনফারেন্সে সেটাও বলা হচ্ছিল তারা আজকে এটা সেলিব্রেট করবে, সবাইকে নিয়ে তারা সেলিব্রেট করতে চায়। আমিনুল ইসলাম বুলবুলের পর সেঞ্চুরি, সবকিছু মিলে হ্যাঁ টেস্টের আপনি যে পরিসংখ্যান দিলেন সেটা আসলে খুবই খুবই পোর। কিন্তু এগেইন ধরুন যারা বড় বড় টেস্ট খেলোয়াড় দেশ, তাদের আবার টেস্ট হিস্ট্রিটা 100 বছর 200 বছর বা এরকম লম্বা সময় ধরে তারা ক্রিকেটটা খেলছে, যেটা আসলে বাংলাদেশের জন্য 25 বছর স্টিল মনে হচ্ছে অনেক, কিন্তু টেস্ট ক্রিকেটের আসলে অন্য সবগুলোর সঙ্গে বিচার করলে খুব বেশিও না। এখন আমাদের যে কালচার, আমাদের যে স্ট্রাকচার, এই সব কিছুতে আমরা এত এত পিছিয়ে, সেখানে আসলে আপনি টেস্টে খুব বেশি কিছু আশা করাটাও আমার মনে হয় এটা ফ্যান হিসেবে তো আমরা চাইতে পারি, কিন্তু বাস্তবতার বিবেচনা আমরা যারা এটার সঙ্গে রিলেটেড কাজ করছি, স্টেক হোল্ডার, তারা আসলে জানি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বা ক্রিকেটাঙ্গনের এই লঙ্গার ভার্সনের দুর্বলতাটা। এখন ধরুন যে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে এত দীর্ঘ সময়ে ভালো করেনি, এবং এখনো যে আসলে খুব বেশি আশা আছে আমরা সেরকম দেখি না। কারণ লঙ্গার ভার্সনে এখনো কথা হয় বিপিএল নিয়ে, কালকেও বিসিবি প্রেসিডেন্ট বলছে লিস্টে ক্রিকেট তারা সারা দেশে চালু করতে চান, কিন্তু আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেওয়ার কথা, যেটা তো অটোমেটিক্যালি আপনি যখন লঙ্গার ভার্সন রেড বলে ভালো করা শুরু করবেন, সেটা প্রভাব আপনার শর্টেস্ট ফরম্যাট অফ গেমে পড়বে। কিন্তু বাংলাদেশে এই জায়গাটা সব সময় আসলে অবহেলিত থেকে গেছে, সেটা উইকেট ওয়াইজ এখনো 5 দিনের তো লঙ্গার ভার্সন হয় না, 4 দিনে হয় একেবারে। আপনি যদি মানে গ্রাউন্ড রিয়ালিটি চিন্তা করেন যে কোনো কিছুই আসলে আমাদের ঠিক নেই। লঙ্গার ভার্সন ক্রিকেট খেলার মানসিকতা, আমাদের ন্যাশনাল টিমের ক্রিকেটাররা দিনের পর দিন এনসিএল খেলেননি, সেটা ধরুন একদম আমাদের টপ টায়ারের ক্রিকেটাররা, তারা এটাকে গুরুত্বপূর্ণ মনে করেননি। ফলে টেস্টে আসলে আমরা কতটা সিরিয়াসলি নিয়েছি এটাই বোধহয় সবচেয়ে বড় প্রশ্ন। আমরা সবসময় খুশি থেকেছি, আচ্ছা ওয়ানডেতে আমরা ভালো করছি, টি20তে আমরা টুকটাক ম্যাচ জিতছি, টেস্টে মাঝে মাঝে জিততে পারছি, এবং সেটাই আমাদের কাছে মনে হচ্ছে এটাই আমাদের সর্বোচ্চ সাফল্য। কিন্তু এইটা যে আসলে ক্ষুধাটা, সেটা আসলে না আছে ক্রিকেট বোর্ড, না আমাদের ক্রিকেট ফ্যানদের মধ্যেও খুব বেশি। আপনি দেখেন টেস্টে কতই বা দর্শক হয় খেলা দেখতে যায়, যেটা আপনি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়াতে ইভেন আমাদের সাথে যে ইংল্যান্ড অস্ট্রেলিয়া খেলতে চায় না টেস্ট, সেই সেটার ভ্যালিড রিজন আছে কেন খেলবে তারা, ধরুন তারপর মানে সেটার ক্ষুধাটা তো দরকার যে আমরা এমন পারফরম্যান্স করব যে তারা আমাদেরকে অফার করবে, ইনভাইট করবে, সেটাও করছে না, আমাদের কাছেও আসে না। ট্রু, বাট কিছু জিনিস পজিটিভ আছে, যেটা যেমন দীর্ঘদিন পর বাংলাদেশ ধরুন বাংলাদেশ একটা পেস বোলিং ইউনিট দাঁড়িয়েছে, এবং টেস্টে বাংলাদেশ এই জিনিসটা বুঝতে শিখেছে যে না, আপনাকে ম্যাচ জেতাবে আসলে বোলাররা, সেক্ষেত্রে 5 জন বোলার নিয়ে খেলা এবং প্রপার পেস অ্যাটাক নিয়ে খেলা। কিন্তু স্টিলে যখন বাংলাদেশে খেলা হচ্ছে, আপনি দেখেন আমরা আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচটা যদি বাদ দিই, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা টেস্ট খেলে নিই, আমরা দেখেছি মাত্র একজন পেসার নিয়ে খেলতে, তিনিও পুরো 10 ওভার বল করেননি। সিলেটে আয়ারল্যান্ডের সঙ্গে খেলা হচ্ছে, এখানেও বাংলাদেশ আমি জানি না হয়তো স্পিন হেভি একটা অ্যাটাক নিয়ে খেলতে নামে, যেটা আসলে খুবই খুবই ভোগাবে বাংলাদেশকে পরবর্তীতে যখন খেলতে যাবে বড় দলগুলোর সঙ্গে এগেনস্ট। এবং এখন টেস্টের যে টায়ারের কথা বলা হচ্ছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ হচ্ছে, সবকিছু আসলে বাংলাদেশের জন্য সামনের সময়টা আরো বেশি কঠিন, চ্যালেঞ্জিং করে দেবে। একেবারে টেস্ট চ্যাম্পিয়নশিপে তো বাংলাদেশ আসলে তলানিতে থেকেই প্রত্যেকটা সিজন শেষ করে। এই ম্যাচটা যদিও আয়ারল্যান্ডের সাথে যে টেস্ট ম্যাচটা সিরিজটা শুরু হচ্ছে, যদিও সেটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না, কিন্তু তারপরেও এটা একটা আমরা ড্রেস রিহার্সাল বলতে পারি। বাংলাদেশ আসলে যা হয়েছে হয়েছে, কিন্তু এই বছর থেকেও যদি বাংলাদেশ আসলে চিন্তা করে যে ভালো কিছু করবে, সেটাও আসলে দারুণ ব্যাপার হবে যদি আসলে সবাই মিলে ট্রাই করে, বা টেস্ট ক্রিকেটটাকে আমরা মুখেই যেন শুধু অভিজাত না বলি, যেন আসলে ফিল করতে পারি, তাহলেই হয়তো দিন বদলটা হবে। ফয়সাল তিতুমির, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য।